সিলেটের চা বাগানে ঘেরা এক মায়াবী প্রান্তর, যেখানে ভোরের কুয়াশা সবুজ পাতায় চুমু খায় আর গোধূলির আলো সুরমা নদীর বুকে এক রূপকথার জন্ম দেয়। এমন এক স্নিগ্ধ সকালে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এসে থামল একটি ট্রেন। বগি থেকে পা রাখল এক যুবক, নাম আরিয়ান। গায়ে সাধারণ ফতুয়া, পরনে সাদামাটা ট্রাউজার আর পায়ে চামড়ার স্যান্ডেল। এক নজরে যে কেউ তাকে নিতান্তই এক ভবঘুরে ভাববে, তবে তার দৃষ্টিতে যে গভীরতা খেলা করছিল তা কোনো সাধারণ পথিকের থাকে না। প্রকৃতপক্ষে আরিয়ান ছিল দেশের অন্যতম শীর্ষ এক প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইও, অথচ এখানে সে নিজের আসল পরিচয় গোপন করে এসেছিল। কারণ কি? সে চেয়েছিল সম্পদের চশমা খুলে সাধারণ মানুষের মনের আসল রূপটা দেখতে, নিজের ক্ষমতা প্রদর্শন না করে। সিলেটের সবচেয়ে বিলাসবহুল রিসর্টের ছাদ বারান্দায় এক তরুণী দূরের পাহাড় দেখছিল। নাম তার জারা। ছোট করে ছাটা চুল, পরনে বিদেশি ব্র্যান্ডের পোশাক, চোখে দামি রোদ চশমা। তার প্রতিটি অঙ্গভঙ্গিতেই আভিজাত্যের ছাপ স্পষ্ট। তবে তার সুন্দর মুখবয়বে যা সবচেয়ে বেশি প্রকট ছিল তা হল তার তীব্র অহমিকা। বাবা, এখানকার লোকগুলো বড্ড খ্যাত, সে মোবাইল ফোনে বিরক্তির সুরে বলছিল। কিছু মানুষকে দেখে মনে হয় তারা ভুল গ্রহে এসে পড়েছে। ফোনের ওপাশ থেকে এক ঝলক হাসির শব্দ ভেসে এলো। যারা, তুই সারা জীবন এমনই রয়ে গেলি। যারাও হাসল, কারণ তার এই দাম্ভিক স্বভাব নিয়ে তার এক ধরনের অহংকার ছিল। রিসর্টের বাইরের একটি ছোট চায়ের টং দোকানে আরিয়ান চুপচাপ বসেছিল। মাটির ভাঁড়ে চা নিয়ে সে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল। ঠিক তখনই দামি পারফিউমের গন্ধ আর জুতোর খটখট শব্দ শোনা গেল। যারা তার বন্ধুদের দলবল নিয়ে সেখানে হাজির হল। উচ্চস্বরে হাসাহাসি করতে করতে সে যখন এগোচ্ছিল, হঠাৎ তার চোখ পড়ল আরিয়ানের দিকে। পা থেকে মাথা পর্যন্ত ছেলেটিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে জরিপ করে সে বাঁকা হাসল। মজা হচ্ছে নাকি? সে তার এক বান্ধবীকে ফিসফিস করে বলল। এই ধরনের ভিকিরি টাইপ লোকও আজকাল এই ভিআইপি জোনে ঘুরঘুর করে। বান্ধবীটি খিলখিলো করে উঠল। যারা সোজা আরিয়ানের সামনে গিয়ে দাঁড়াল। এই যে শুনছেন, সে ভ্রুগুচকে বলল। আরিয়ান ধীরস্থিরভাবে তার দিকে তাকাল। বলুন। যারা তাচ্ছিল্য ভরে হাসল। এই জায়গাটা একটু এলিট ক্লাসের জন্য। আপনাদের মতো মানুষের বোধহয় বস্তির দিকের কোনো দোকানেই বেশি মানাবে। আশপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন উৎসুক মানুষ কথাগুলো শুনে মুচকি হাসতে শুরু করল। আরিয়ান বিন্দুমাত্র বিরক্তি প্রকাশ না করে শান্ত কণ্ঠে জবাব দিল। কোনো জায়গার আভিজাত্য সেখানে আসা মানুষদের টাকার অঙ্কে নয়, বরং তাদের শিষ্টাচার দিয়ে পরিমাপ করা হয়। কথাটি শুনে কয়েক সেকেন্ডের জন্য যারা থমকে গেল। পরক্ষণেই তার দম্ভ ফিরে এলো। ওহ, তাই নাকি? সে তাচ্ছিল্যের সুরে বলল। এইসব নীতিবাক্য বইয়ের পাতাতেই মানায়। এবার যারা একটু গলা চড়িয়ে বলল, তোমার কি ধারণা আছে এই রিসোর্টের আশেপাশে কারা আসে? যে সে লোক নয়, কেবল তারাই আসে যাদের সমাজে একটা বিরাট অবস্থান আছে। এবার উপস্থিত কয়েকজন প্রকাশ্যেই হেসে উঠল। আরিয়ান নিজের জায়গা থেকে উঠল। পকেট থেকে খুচরো টাকা বের করে চা বিক্রেতাকে মিটিয়ে দিয়ে সে হাঁটা ধরল। যাবার আগে সে শুধু এই কথাটি বলল, মাঝে মাঝে মানুষের সবচেয়ে বড় দৈন্যতা পকেটে থাকে না, মগজে থাকে। আরিয়ান চলে গেল, কিন্তু এবার আর যারার মুখে হাসি ফুটল না। তার বুকের ভেতরটা কেমন যেন অদ্ভুতভাবে মোচড় দিয়ে উঠল। আরে ধুর, লোকটা একটা পাগল, তার এক বন্ধু মন্তব্য করল। যারা নিজেকে সামলে নিয়ে বলল, পাগল না, খামোখা ভাব নিচ্ছিল। কিন্তু তার অবচেতন মনে ওই শেষের কথাগুলো একটানা বাজতে লাগল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। রিসোর্টের বিশাল ব্যাঙ্কোয়েট হলে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শহরের সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা সেখানে আমন্ত্রিত। যারা সেই অনুষ্ঠানের জন্যই নিজেকে সাজাচ্ছিল তার সবচেয়ে মূল্যবান কালো গাউন পরে। সে ঘুণক্ষরেও টের পায়নি যে যুবকটিকে সে আজ সকালে রাস্তার মোড়ে সবার সামনে চরম অপমান করেছে, সেই যুবকটি আর কয়েক মুহূর্তের মধ্যেই সবচেয়ে সম্মানীয় অতিথি হিসেবে সবার সামনে আবির্ভূত হতে চলেছে। সিলেটের সেই মায়াবী সন্ধ্যায় শীতল হাওয়ার পরশে শহরের সবচেয়ে বড় ইভেন্ট শুরু হওয়ার অপেক্ষায় ছিল। হলরুমটি চোখ ধাঁধানো আলোয় সেজে উঠেছিল। চারদিকে বড় বড় শিল্পপতি, আমলা আর প্রভাবশালীদের ভিড়। যারা বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রূপ দেখছিল। গাঢ় মেকআপ, হীরের গয়না আর চোখে মুখে সেই পুরনো দম্ভ। আজকের রাতটা শুধুই আমার, সে আত্মতৃপ্তির হাসি হেসে বলল। যারা যখন মূল হলে প্রবেশ করল, সবার দৃষ্টি তার দিকে নিবদ্ধ হল।
তার বন্ধুরা চারপাশে ঘিরেছিল এবং সে রানীর মতো ভঙ্গিতে এগিয়ে গেল। যারা, আজ তো তুমি সবার নজর কেড়ে নিয়েছ। তার এক বন্ধু ফিসফিস করল। যারা মুচকি হাসল। এসব স্তুতিবাক্য শোনা তার নিত্যদিনের রুটিন ছিল। মঞ্চে উপস্থাপক এসে দাঁড়াল। ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, আজ আমাদের মাঝে এমন একজন বিশেষ অতিথি উপস্থিত হতে চলেছেন, যিনি শুধু দেশের সবচেয়ে সফল তরুর উদ্যোক্তাই নন, বরং একজন অত্যন্ত সমাজদরদী ও সৎ ব্যক্তিত্ব। গোটা হলরুম করতালি দিয়ে ফেটে পড়ল। যারা তার বান্ধবীকে বলল, দেখা যাক কোন মহামানব এলেন। হলের মূল ফটক ধীর লয়ে খুলে গেল। বাইরে একটি চকচকে মার্সিডিজ এসে থামল, আর সেখান থেকে এক যুবক পায়ে পায়ে এগিয়ে এলো। পরনে মানানসই স্যুট, ব্যক্তিত্বে আভিজাত্য আর হাঁটার ভঙ্গিতে দৃঢ় আত্মবিশ্বাস। উজ্জ্বল আলোয় তার মুখটা স্পষ্ট হতেই যারার হৃৎপিণ্ড যেন 1 সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দিল। সে আর কেউ নয়, আরিয়ান। যারার চোখ দুটো বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। এটা কি করে সম্ভব? সে অস্ফুট স্বরে বলে উঠল। তার বন্ধুটিও হতবাক হয়ে গেল। আরে, এ তো সকালের সেই লোকটা। উপস্থাপকের ভরাট কণ্ঠ গমগম করে উঠল। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রধান আকর্ষণ, বিশিষ্ট টেক আইকন মিস্টার আরিয়ান আহমেদকে। পুরো হলরুমের সবাই আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। আজ সকালে যাকে রাস্তার এক নগণ্য ভিখারি ভাবা হয়েছিল, সেই এখন সকলের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে জ্বলজ্বল করছিল। আরিয়ান ধীর পায়ে মঞ্চের দিকে এগিয়ে গেল। যাওয়ার পথে এক মুহূর্তের জন্য তার চোখ জারার চোখে স্থির হল। তাদের দৃষ্টি বিনিময় হল। এবার আর জারার চোখে সেই দাম্ভিকতা ছিল না। সেখানে জায়গা করে নিয়েছিল চরম আতঙ্ক আর গ্লানি। আরিয়ান মাইক্রোফোন হাতে তুলে নিল। কখনো কখনো আমরা কোনো মানুষের মূল্যায়ন তার গায়ের জামা দেখে করে থাকি। গোটা হলরুম স্তব্ধ হয়ে গেল। জারার বুকের ভেতরটা হাতুড়ি পেটার মতো ধুকপুক করছিল। আজ সকালেই আমার সাথে এমন একটি ঘটনা ঘটেছে। উপস্থিত অতিথিরা কৌতূহলী হয়ে একে অপরের দিকে তাকাতে শুরু করল। তবে আমি সেই মানুষটির ওপর বিন্দুমাত্র ক্ষুব্ধ নই, কারণ এই ত্রুটি ওই মানুষটির একার নয়। এটা আমাদের সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গির ত্রুটি। আরিয়ান আরও বলতে লাগল, আমরা একজন মানুষের যোগ্যতা তার হৃদয়ের বিশালতা দিয়ে মাপি না, মাপি তার ব্যাংক ব্যালেন্স আর পোশাকের ব্র্যান্ড দিয়ে। তার গলার স্বরে এক অদ্ভুত প্রশান্তি ছিল, বিন্দুমাত্র ক্রোধ ছিল না, কিন্তু প্রতিটি বাক্য তীরের মতো গিয়ে সঠিক জায়গায় বিঁধছিল। যারা আর নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। তার মনে হচ্ছিল যেন প্রতিটি অভিযোগের আঙুল তার দিকেই নির্দেশ করছে। তার দু চোখ পেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমি এটা কি বোকামি করলাম? সে অস্ফুট স্বরে বিড়বিড় করল। অনুষ্ঠান সমাপ্ত হল। বিশিষ্টজনেরা আরিয়ানের কাছে গিয়ে তার সাথে কুশল বিনিময় করছিল, তাকে অভিনন্দনের জোয়ারে ভাসাচ্ছিল। আর একটু দূরের এক কোনায় দাঁড়িয়ে যারা কেবল অপরাধীর মতো তাকে দেখছিল। জীবনে এই প্রথমবার তার নিজের সম্পদের অহংকারের ওপর তীব্র ঘৃণা জন্মালো। যারা অনেক কষ্টে সাহস সঞ্চয় করে আরিয়ানের দিকে এগিয়ে গেল। মিস্টার আরিয়ান, তার কণ্ঠস্বর রীতিমতো কাঁপছিল। আরিয়ান শান্ত চোখে তার দিকে ফিরে তাকালো। বলুন। যারার চোখ জলে টলটল করছিল। দয়া করে আমাকে ক্ষমা করবেন, আমি আপনার আসল পরিচয় বুঝতে পারিনি। আরিয়ান অত্যন্ত নির্বিকারভাবে প্রশ্ন করল, আমি যদি সত্যিই সকালের সেই ভগঘুরে ছেলেটাই হতাম, তাহলে কি আপনি এখন এভাবে এসে ক্ষমা চাইতেন? যারা নির্বাক হয়ে গেল। তার মুখে কোনো ভাষা ফুটল না। ক্ষমা কেবল মুখে উচ্চারণ করার বিষয় নয়, এটা মন থেকে উপলব্ধি করার বিষয়। আরিয়ান বলল, আর মনের এই উপলব্ধি আসতে কিছুটা সময় লাগে। এইটুকু কথা বলেই সে স্থান ত্যাগ করল। যারা পাথরের মূর্তির মতো সেখানেই দাঁড়িয়ে রইল। চারপাশে এত এত মানুষের কোলাহল, কিন্তু তার মনে হচ্ছিল সে পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ প্রাণী। সে কাচের জানালায় নিজের প্রতিবিম্ব দেখল। আজ প্রথমবারের মতো তার এই বিলাসবহুল রূপটাকে খুব সস্তা মনে হল। সেদিন রাতে যারা দু চোখের পাতা এক করতে পারল না। তার মস্তিষ্কে বারবার ওই একই দৃশ্য ফিরে আসছিল। চায়ের দোকানের সামনে তার কটু কথাগুলো আর আরিয়ানের সেই প্রশান্ত চাউনি। ওই একটি রাতের মধ্যেই যারার পুরো জীবনবোধ ওলটপালট হয়ে গিয়েছিল। সিলেটের সকাল এর আগেও বহুবার মোহময় রূপ নিয়ে এসেছে, কিন্তু আজ তার মনের ভেতরে এক শ্মশানের মতো নিস্তব্ধতা বিরাজ করছিল। সে ড্রেসিং টেবিলের বিশাল আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। দামি ডিজাইনার জামা, বিদেশি গয়না, সব কিছু আগের জায়গাতেই নিখুঁতভাবে সাজানো ছিল, কিন্তু আজ এই সমস্ত জাঁকজমক তার কাছে একেবারেই মূল্যহীন ঠেকছিল। যারা খুব ধীর লয়ে তার হাতের দামি ব্রেসলেটটা খুলে ফেলল, গলার হারটা নামিয়ে রাখল এবং আয়নায় নিজের চোখের দিকে তাকালো। আমি কি আসলেই ভেতর থেকে এতটা কুৎসিত? সে নিজেকেই নিজে প্রশ্ন করল।
তার কানে তখনও আরিয়ানের সেই ভারী কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল। ক্ষমা কেবল মুখে উচ্চারণ করার বিষয় নয়, এটা মন থেকে উপলব্ধি করার বিষয়। তার চোখ ছাপিয়ে জল নেমে এলো। পরদিন ভোলে যারা জীবনে প্রথমবার তার লাগেজ থেকে সবচেয়ে সাদামাটা একটি জামা বের করে পড়ল। সাধারণ একটি সুতির কামিজ, মুখে বিন্দুমাত্র প্রসাধন নেই কোনো দামি অনসঙ্গের বাহুল্য। সে চুপচাপ রিসোর্টের রুম থেকে বেরিয়ে এলো। তার এক বন্ধু তাকে এই রূপে দেখে চমকে উঠল। যারা, তোর শরীর ঠিক আছে তো? এই ফকিরের মতো বেশ কেন ধরেছিস? যারা খুব শান্ত গলায় উত্তর দিল, সম্ভবত এটাই আসল যারার এখন একটাই মাত্র লক্ষ্য ছিল, নিজের করা পাপের প্রায়শ্চিত্ত করা। সে রিসোর্টের ম্যানেজারের কাছে গিয়ে খোঁজ নিল। আরিয়ান স্যার এখন কোথায়? ম্যানেজার বিনয়ের সাথে জানালো, ম্যাম, তিনি আজ সকালেই শহরের পার্শ্ববর্তী কিছু দরিদ্র অঞ্চলে সমাজসেবামূলক কাজে বেরিয়ে গেছেন। যারা আজ প্রথমবার নিজের ভিআইপি তকমা ছুঁড়ে ফেলে রাস্তায় নামল। সে পায়ে হেঁটে পথ চলছিল, সাধারণ মানুষদের খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছিল। ফুটপাতের একজন ফল বিক্রেতা, একজন ক্লান্ত রিকশাওয়ালা, রাস্তার ধারে ছোট মুদি দোকানি। আগে সেইদের দিকে ফিরেও তাকাতো না, কিন্তু আজ তার মনে হচ্ছিল প্রতিটি মানুষের চেহারার পেছনেই একটা অদ্ভুত সুন্দর গল্প লুকিয়ে আছে। চা বাগানের কাছের সেই ঠিক মোড়টাতে, যেখানে সে আরিয়ানকে যাচ্ছে তাই বলেছিল, আজ সেখানেই আরিয়ান আবার দাঁড়িয়েছিল। আজও সেই একই সাধারণ পোশাকে অনমনা হয়ে সে দূরের সবুজ পাহাড়ের দিকে তাকিয়েছিল। যারা খুব সন্তর্পণে তার পেছনে গিয়ে দাঁড়াল। আরিয়ান, তার গলার স্বর একেবারেই অন্যরকম ছিল, কোমল এবং অনুশোচনায় মাখানো। আরিয়ান পেছনে ঘুরে তাকাল। এবার যারাকে এই রূপে দেখে সে নিজেও বেশ অবাক হল, কারণ আজকের এই মেয়েটিকে কালকের সেই অহংকারীর সাথে মেলানো যাচ্ছিল না। আমি আবারও আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, যারা বিনীতভাবে বলল। আরিয়ান চুপ করে রইল। তবে এবার একজন বড় সিইও বলে নয়, কিংবা আপনার ব্যাংক ব্যালেন্সের ভয়ও নয়। সে একটা গভীর শ্বাস ছাড়ল। আমি ক্ষমা চাইছি, কারণ আমি একজন নিরীহ মানুষকে অকারণে অপমান করেছিলাম। আরিয়ান খুব ধীর গলায় জিজ্ঞাসা করল, হঠাৎ কি এমন পরিবর্তন হলো? যারা চারপাশের প্রকৃতির দিকে তাকালো। আমার দেখার চোখটা বদলে গেছে। আরিয়ান কয়েক সেকেন্ড কি যেন ভাবল, তারপর বলল, মানুষের পরিবর্তন শুধু মুখের কথায় প্রমাণিত হয় না, সেটা কর্মের মাধ্যমে প্রমাণ করতে হয়। যারা কালক্ষেপণ না করে বলল, আমি প্রমাণ করতে রাজি আছি। আরিয়ান তার চোখের দিকে তাকালো। বেশ, তুমি যদি সত্যিই নিজের পরিবর্তন চাও, তবে আজকের পুরোটা দিন আমার সাথে ঘুরবে। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? যারা কৌতূহলী হয়ে জানতে চাইল। তুমি তোমার বংশের নাম, তোমার টাকা, তোমার ক্ষমতা, এগুলোর কোনোটিই আজ ব্যবহার করতে পারবে না। একজন অতি সাধারণ মধ্যবিত্ত মেয়ের মতো আমার সাথে ঘুরবে। যারা এক সেকেন্ডও না ভেবে বলল, আমি কথা দিচ্ছি। আর ঠিক এই জায়গা থেকেই শুরু হলো তার আত্মশুদ্ধির মূল পরীক্ষা। আরিয়ান তাকে সাথে নিয়ে শহরের অলিগলিতে ঘুরতে লাগল। কোথাও সে স্থানীয় কৃষকদের সাথে তাদের ফসল নিয়ে আলোচনা করছিল, কোথাও আবার সাধারণ শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা শুনছিল। ঝাড়া ছায়ার মতো তার পাশে পাশে নীরবে হেঁটে চলল। এক জায়গায় একজন দরিদ্র ভ্যান চালক রাস্তার মাঝে চাকা নষ্ট হয়ে বিপদে পড়েছিল। আরিয়ান নিজের শার্টে কাদা লাগার পরোয়া না করে কোনো লোক দেখানো অহংকার ছাড়াই চাকা ঠিক করতে সাহায্য করল, খুব স্বাভাবিক এবং আন্তরিকতার সাথে। ঝাড়া মুগ্ধ কেষ্টিতে এই দৃশ্য দেখছিল। আপনার তো কোটি টাকার কোম্পানি আছে, তারপরও আপনি এত মাটির মানুষ কিভাবে? ঝাড়া অবাক হয়ে প্রশ্ন করল। আরিয়ান মৃদু হাসল, কারণ আমার কাজ হচ্ছে সমাজকে কিছু দেওয়া, নিজেকে বড় করে দেখানো নয়। এবার ঝাড়ার দৃষ্টিভঙ্গিতে একটা আমূল পরিবর্তন আসতে শুরু করেছিল। বিকেল গড়িয়ে গোধূলি নামতে শুরু করেছিল। দুজনে আবার সেই চা বাগানের রাস্তার ধারেই এসে দাঁড়ালো। আজ জায়গাটা একই ছিল, মানুষ দুটোও একই ছিল, কিন্তু ভেতরের সমীকরণটা পুরোপুরি পাল্টে গিয়েছিল। আরিয়ান বলল, তুমি আজ সারাদিন খুব ভালোভাবেই নিয়ম মেনেছ, তবে এটা তোমার পরীক্ষার কেবল প্রথম ধাপ। ঝাড়া একটা স্নিগ্ধ হাসি দিয়ে বলল, আমি যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত, সামনের দিনগুলোর জন্য। সিলেটের সেই কনকনে শীতল সন্ধ্যা, চায়ের সবুজ পাতায় অস্তগামী সূর্যের ম্লান লালচে আভা, চারপাশটা অদ্ভুত রকমের শান্ত ছিল, কিন্তু ঝাড়ার মনের ভেতর এক নতুন যুদ্ধের প্রস্তুতি চলছিল।
এখন আর ব্যাপারটা শুধু আরিয়ানের কাছে ক্ষমা পাওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা হয়ে দাঁড়িয়েছিল নিজের অহংকারকে পুরোপুরি গুড়িয়ে দেওয়ার এক অদম্য জেদ। পরের দিন সকালে ঝাড়া আবারও সেই একই সাদামাটা রূপেই সেজে বের হলো। সুতির সালোয়ার কামিজ, মুখে প্রসাধনীর লেশমাত্র নেই কোনো কৃত্রিমতা। এখন আর এসব তাকে কেউ বাধ্য করে করাচ্ছিল না, এটা তার নিজের ইচ্ছাকৃত নির্বাচন ছিল। সে নিজের মনেই মুচকি হেসে বলল, আজও সেই একই গন্তব্য। আরিয়ান রিসোর্টের বাইরে তার জন্য আগে থেকেই অপেক্ষা করছিল। আজ আমার কাজ কি? ঝাড়া উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করল। আরিয়ান অত্যন্ত শান্ত স্বরে জবাব দিল, আজ তোমাকে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে, একদম আমার সাহায্য ছাড়া। ঝাড়া কিছুটা চমকে উঠল। তার মানে হলো, আজ তুমি একাই শহরের সাধারণ মানুষের ভিড়ে মিশে যাবে, তাদের প্রয়োজনে পাশে দাঁড়াবে, আর আমি অনেক দূর থেকে শুধু তোমাকে পর্যবেক্ষণ করব। জীবনে প্রথমবার ঝাড়া একা পথে নামল। সাথে কোনো নিরাপত্তা রক্ষী নেই, কোনো ক্রেডিট কার্ডের জোর নেই, শুধুই একজন সাধারণ তরুণীর পরিচয়ে সে স্থানীয় বাজারে গিয়ে পৌঁছল। একটি ফলের দোকানে একজন বিক্রেতা এবং একজন ক্রেতার মাঝে বেশ বাকবিতণ্ডা চলছিল। আগের সেই অহংকারী যারা হলে সে নাক সিটকে এই দৃশ্য এড়িয়ে চলে যেত, কিন্তু আজকের যারা সেখানে থমকে দাঁড়ালো। ভাই, সমস্যাটা কি হয়েছে? যারা খুব নম্রভাবে জিজ্ঞাসা করল। দুজনেই তর্ক থামিয়ে তার দিকে তাকালো। সে ভেতরে ভেতরে একটু ভয় পেলেও নিজেকে দ্রুত সামলে নিল। সে খুব মন দিয়ে দুজনের অভিযোগগুলো শুনল এবং অত্যন্ত সুন্দর করে বুঝিয়ে তাদের ভুল বোঝাবুঝির অবসান ঘটালো। কয়েক মিনিটের মাথাতেই সেই উত্তপ্ত পরিবেশ শান্ত হয়ে গেল। ফল বিক্রেতা স্বস্তির হাসি হেসে বলল, অনেক শুকরিয়া আপা। যারার ঠোঁটের কোণে এক নির্মল হাসি ফুটে উঠল। এমন স্বর্গীয় শান্তির হাসি তার জীবনে আগে কখনো আসেনি। বাজার পেরিয়ে আরেকটু সামনে এগোতেই সে দেখল একজন দৃষ্টিহীন বৃদ্ধ রাস্তা পার হওয়ার জন্য সংগ্রাম করছেন। বাস আর ট্রাকগুলো প্রচণ্ড বেগে ধেয়ে আসছিল। যারা এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল। চাচা, আসুন, আমি আপনাকে পার করে দিচ্ছি। সে পরম মমতায় তার হাতটি ধরল এবং খুব সাবধানে তাকে রাস্তার ওপারে পৌঁছে দিল। বৃদ্ধ লোকটি তার মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহ তোমার ভালো করুক মা। জারার দুচোখ জলে ভিজে উঠল। আরিয়ান বেশ খানিকটা দূর থেকে দাঁড়িয়ে এই সমস্ত ঘটনা দেখছিল। তার চোখে মুখে এই প্রথমবার জারার জন্য একটা গর্বের ছাপ ফুটে উঠেছিল। ঠিক যখন সন্ধে নাম্ব করছে, হঠাৎ করে একটি দামি স্পোর্টস কার তীব্র ব্রেক কষে বাজারের এক পাশে এসে থামল। দরজা খুলে এক উগ্র মেজাজের ধনী তরুণী বেরিয়ে এলো। পরনে উগ্র পোশাক, চোখে মুখে চরম অহমিকা, এবং নেমেই সে বিনা কারণে এক নিরীহ রিকশাওয়ালাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করল। তোমাদের মতো ছোট লোকের বাচ্চাদের জন্যই রাস্তার এই জঘন্য অবস্থা। কথাগুলো যেন তীরের মতো এসে জারার বুকে বিঁধল, কারণ ঠিক দুদিন আগেই সে নিজেও ঠিক এইভাবেই কথা বলতো। যারা আর নিজেকে আটকে রাখতে পারল না। সে সোজা সামনে এগিয়ে গেল। এক্সকিউজ মি? সে অত্যন্ত দৃঢ় কিন্তু শান্ত স্বরে বলল। সেই দাম্ভিক তরুণীটি কটাক্ষ করে তার দিকে তাকালো। তুই কে রে, ফকিন্নি? তুই এর মাঝে নাক গলাতে আসবি না? যারা একটা লম্বা শ্বাস নিল। আমিও ঠিক কয়েকদিন আগে আপনার মতোই ছিলাম, কিন্তু আমি জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পেয়েছি যে অন্য মানুষকে নিচু ভাবার মতো ঘৃণ্য অপরাধ আর দ্বিতীয়টি নেই। তরুণীটি ব্যঙ্গ করে হেসে উঠল। ও রিয়েলি? এবার যারা এক চুলো পিছু হটল না। ব্যাংকে থাকা টাকা একজন মানুষকে কখনোই বড় করতে পারে না। মানুষের আসল পরিচয় তার সুন্দর ব্যবহার। বাজারের জমে থাকা ভিড় একেবারে নিশ্চুপ হয়ে এই দৃশ্য দেখছিল। সেই তরুণীটি যারার চোখের দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল। তারপর আর কোনো বাক্য ব্যয় না করে নিজের গাড়িতে উঠে চলে গেল। রিকশাওয়ালা লোকটি হাফ ছেড়ে বাঁচল। আজ যারা কেবল একজন অসহায় মানুষকে বাঁচায়নি, সে আসলে নিজের ভেতরের সেই পুরনো দানবটাকে চিরতরে পরাজিত করেছিল, নিজের সেই অন্ধ অহংকারকে। আরিয়ান ঠিক তখনই তার পাশে এসে দাঁড়ালো। আজ তুমি সত্যি সত্যি নিজেকে নতুন করে প্রমাণ করেছ, সে বলল। যারার চোখে তখন এক অদ্ভুত প্রশান্তির আনন্দ চিকচিক করছিল। এখন কি আপনি আমাকে পুরোপুরি ক্ষমা করেছেন? যারা একটা মিষ্টি হাসি দিয়ে জিজ্ঞেস করল। ক্ষমা তো তুমি সেই মুহূর্তেই পেয়ে গিয়েছিলে। আরিয়ান তার দিকে তাকিয়ে স্নিগ্ধ হেসে উত্তর দিল। যেদিন তুমি নিজের ভুল বুঝতে পেরে বদলানোর কঠিন সিদ্ধান্তটা নিয়েছিলে,
জারার চোখ বেয়ে আবারও এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তবে এবারের এই কান্নাটা ছিল সম্পূর্ণ আনন্দের। আরিয়ান একটু থেমে আবার বলতে শুরু করল, তবে এখন যে অধ্যায়টা শুরু হতে যাচ্ছে সেটা শুধু ক্ষমার গণ্ডিতে আটকে নেই। যারা ভ্রু কুঁচকে অবাক হয়ে প্রশ্ন করল, তার মানে? আরিয়ান তার ডাগর চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, আমি তোমাকে আমার জীবনের বাকি পথটুকু একসাথে হাঁটার একটা সুযোগ দিতে চাই। কথাটা শোনার পর যারার হৃৎপিণ্ড যেন বুলেট ট্রেনের গতিতে ধুকপুক করতে শুরু করল। সিলেটের সেই স্নিগ্ধ সকাল, চায়ের বাগানের সবুজ পাতায় তখনও শিশির বিন্দু চকচক করছিল। সুরমা নদীর জল ভোরের আলোয় রূপোর মতো ঝলমল করছিল, আর সেই মনোরম পরিবেশেই মুখোমুখি দাঁড়িয়েছিল আরিয়ান এবং যারা। গত কয়েকটা দিনের ঝড়ে তাদের দুজনের জীবনেই বিশাল পরিবর্তন এসে গিয়েছিল। যারা এখন আর সেই দাম্ভিক মেয়েটা নেই যে মানুষকে তাদের ব্র্যান্ডের জুতো বা ঘড়ি দিয়ে বিচার করত। এখন তার চোখের দৃষ্টিতে অহংকারের লেশমাত্র নেই, সেখানে শুধুই বিনয় আর মানুষের প্রতি অকৃত্রিম সম্মান বিরাজ করছিল। আরিয়ান অত্যন্ত শান্ত গলায় বলল, তুমি নিজের ভেতরে যে যুগান্তকারী পরিবর্তনটা এনেছ সেটা করা পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। যারা লাজুক হেসে উত্তর দিল, হয়তো এই সব কিছুর কৃতিত্ব শুধুই আপনার। আরিয়ান দ্বিমত পোষণ করে মাথা নাড়ল, একেবারেই নয়, এটা একান্তই তোমার নিজের ভেতরের ইচ্ছা ছিল। কয়েক মুহূর্তের এক অদ্ভুত নীরবতার পর যারা খুব ধীর স্বরে জিজ্ঞাসা করল, আমরা কি সত্যি সামনের দিনগুলোতে একে অপরের পরিপূরক হতে পারি? তার গলায় স্পষ্টতই একটা সংকোচ ছিল, কিন্তু একই সাথে ছিল এক বুক সততা। আরিয়ান তার দিকে স্থির দৃষ্টিতে তাকাল। যে কোনো সম্পর্ক শুধু আবেগ দিয়ে টিকে থাকে না, সেটা টিকে থাকে পারস্পরিক সম্মান এবং বোঝাপড়ার ওপরে ভিত্তি করে। যারার শ্বাস যেন কিছুক্ষণের জন্য আটকে গেল। আরিয়ান মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, আর আমার দৃঢ় বিশ্বাস তুমি এখন এই দুটো জিনিসের মর্ম খুব ভালোভাবেই বুঝে গেছ। যারার মুখাবয়বে এক স্বর্গীয় আভা ফুটে উঠল। আরিয়ান খুব সন্তর্পণে তার ডান হাতটা নিজের হাতের মুঠোয় তুলে নিল। তাহলে তোমার যদি আপত্তি না থাকে, আমরা আমাদের জীবনের এই নতুন যাত্রাটা আজ থেকেই শুরু করতে পারি। যারার দু চোখ ছাপিয়ে অঝরে জল ঝরতে লাগল, কিন্তু এই জলের ফোঁটাগুলো ছিল পরম প্রাপ্তির। কোনো রাজকীয় জাঁকজমক নয়, কোনো লোক দেখানো উৎসব নয়, কেবল প্রকৃতির মাঝেই দুটো পবিত্র আত্মার এক অপূর্ব মিলন ঘটল। বেশ কিছুদিন পর সিলেটের সেই শান্ত প্রকৃতির কোলেই আরিয়ান এবং যারা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিল। তারা ঠিক করল তাদের বাকি জীবনটা তারা একদম সাদামাটাভাবেই পার করবে। তারা একমত হলো যে তাদের বিয়ের অনুষ্ঠানে কোনো রাজকীয় আয়োজন থাকবে না কোনো অযথা অর্থের অপচয়, শুধু পরিবারের কয়েকজন ঘনিষ্ঠ সদস্য আর অন্তরের সত্যিকারের খুশিটুকু থাকবে। নদীর তীরে ছোট্ট একটা ছিমছাম প্যান্ডেল, কিছু বুনো ফুল দিয়ে সাজানো, আর বরকনের পরনে একদম সাধারণ মাপের পোশাক। আরিয়ান পরেছিল সাধারণ একটা সাদা পাঞ্জাবি, আর যারা সেজেছিল একটা হালকা রঙের সুতির শাড়িতে। আশ্চর্যের বিষয় হলো, এই সাদামাজা রূপেই আজ তাদের দুজনকে পৃথিবীর সবচেয়ে সুন্দর যুগল মনে হচ্ছিল। ধর্মীয় রীতিনীতির পবিত্র ধ্বনি, নদীর ধারের স্নিগ্ধ বাতাস এবং একে অপরের হাত শক্ত করে ধরে রাখা, তারা নতুন জীবনের শপথ গ্রহণ করল। সেখানে কোনো ডিজে বা ব্যান্ডের শোরগোল ছিল না, কিন্তু তাদের দুজনের হৃদয়ের মাঝে যে পরম প্রশান্তি বিরাজ করছিল তা পৃথিবীর যে কোনো 5 স্টার হোটেলের বিলাসবহুল পার্টির চেয়ে লাখ গুণ দামি ছিল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে দুজনে আবার সেই নদীর ধারেই এসে দাঁড়ালো, আরিয়ান এবং যারা। সন্ধ্যাকালীন শীতল বাতাস তাদের ছুঁয়ে যাচ্ছিল, আর দিগন্তে হারিয়ে যাওয়া রক্তিম সূর্যটা তাদের এই নতুন পবিত্র বন্ধনের নীরব সাক্ষী হয়ে রইল। বেশ কিছুক্ষণ তারা দুজনেই কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে প্রকৃতির রূপ উপভোগ করল। এরপর যারা নিস্তব্ধতা ভেঙে খুব ধীর স্বরে বলল, সেদিন সকালে চায়ের দোকানে যদি আমি আপনাকে চিনতে পারতাম, তাহলে হয়তো আজকের এই সুন্দর দিনটা আমাদের জীবনে কখনোই আসতো না। আরিয়ান শব্দ করে হেসে উঠল, আর তুমি যদি সেদিন ওই বিশাল ভুলটা না করতে, তাহলে হয়তো তুমি নিজের ভেতরের এই সুন্দর সত্তাটাকে আজীবন খুঁজেই পেতে না। কথাটি শুনে যারার মুখে এক অনবিল হাসির রেখা ফুটে উঠল। এখন তার চেহারায় না ছিল কোনো কৃত্রিম মেকআপ, না ছিল কোনো সম্পদের অহংকার। সেখানে ছিল শুধুই এক পরম তৃপ্তিময় এবং আত্মবিশ্বাসী নারীর অমলিন হাসি।
আরিয়ান বয়ে চলা নদীর জলের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলল, মানুষের জীবনে তার আসল মর্যাদা কখনোই দামি গাড়ি, বাড়ি বা ব্যাংক ব্যালেন্স দিয়ে নির্ধারিত হয় না, বরং নির্ধারিত হয় সে তার চারপাশের সাধারণ মানুষগুলোর সাথে ঠিক কেমন আচরণ করে তার উপর ভিত্তি করে। যারা তার হাতটা আরও একটু শক্ত করে আঁকড়ে ধরে বলল, আর আমি জীবনের এই সবচেয়ে দামি শিক্ষাটা পেয়েছি সবচেয়ে কঠিন একটা পথ পাড়ি দিয়ে। আরিয়ান মুগ্ধ চোখে তার জীবনসঙ্গিনীর দিকে তাকালো। কিন্তু তুমি শেষ পর্যন্ত শিক্ষাটা গ্রহণ করতে পেরেছ, এটাই হলো সবচেয়ে বড় সার্থকতা। ততক্ষণে সূর্যটা পাহাড়ের চূড়ার আড়ালে পুরোপুরি লুকিয়ে পড়েছে, কিন্তু পশ্চিম আকাশে তখনও হালকা লালচে রঙের একটা আভা রয়ে গেছে, ঠিক যেন তাদের নতুন জীবনের এক উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি। দুজনে হাতে হাত রেখে ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগল এক নতুন এবং সুন্দর গল্পের সন্ধানে। আরিয়ান এবং জারার এই হৃদয়স্পর্শী রূপান্তরের গল্পটি যদি আপনাদের মনের কোনো কোণে সামান্যতম দাগ কাটতে সক্ষম হয়, তবে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক প্রদান করবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই শিক্ষণীয় গল্পটি থেকে আপনারা নিজেদের জীবনে কী বার্তা পেলেন? আর আপনি যদি ওই মুহূর্তে জারার স্থানে থাকতেন, তবে আপনার প্রতিক্রিয়া ঠিক কেমন হতো? সমাজ ও জীবনের এমনই সব চোখ খুলে দেওয়া এবং মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়মিত উপভোগ করতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না, যাতে আমাদের আপলোড করা প্রতিটি নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের দেওয়া একটি লাইক এবং একটি সুন্দর মন্তব্য আমাদের পরবর্তীতে আরও চমৎকার গল্প তৈরির ক্ষেত্রে বিশাল অনুপ্রেরণা হিসেবে কাজ করে। সুপ্রিয় বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো জীবনমুখী গল্পের সাথে।